নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে আছি। আমি শারমিনা ইয়াসমিন, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা থেকে। যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আমাকে শুনছো, তাদের স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে। এই পাঠ শেষে তোমরা তাপ ও তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবে, পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে। এবার চলো মূল আলোচনায়। তাপ ও তাপমাত্রা। তাপ এক ধরনের শক্তি। আমরা দেখেছি শক্তি কাজ করতে পারে, অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুকে বলের দিকে সরাতে পারে। যেমন ট্রেন বা গাড়িতে আসলে জ্বালানি তেল জ্বালিয়ে তাপ তৈরি করা হয়, যেটা ট্রেন বা গাড়িকে ছুটিয়ে নিয়ে যায়। সেজন্য আলো, বিদ্যুৎ বা গতিশক্তির মতো আমরা নতুন ধরনের এই শক্তির নাম দিয়েছি তাপশক্তি। মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি আণবিক পর্যায়ে দেখতে পেতাম, অর্থাৎ যে কোনো পদার্থের দিকে তাকালেই তার অণুগুলোকে দেখতে পেতাম, তাহলে সম্ভবত তাপশক্তি নামে নতুন একটা নাম দিয়ে এটাকে গতিশক্তি নামেই রেখে দিতাম। তার কারণ তাপশক্তি বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তি ছাড়া কিছু নয়। একটা কঠিন পদার্থে অণুগুলো যখন উত্তপ্ত হয়, তখন অণুগুলো নিজের অবস্থানে থেকে কাঁপতে থাকে। যত বেশি উত্তপ্ত হবে, অণুগুলোর কাঁপুনি তত বেড়ে যাবে। যদি অনেক বেশি উত্তপ্ত হয়, তাহলে অণুগুলোর নিজেদের ভেতর যে আন্তঃআণবিক বল রয়েছে, অণুগুলো সেই বলকে ছাড়িয়ে মুক্ত হয়ে যাবে। তখন আমরা সেটাকে বলি তরল। তখন অণুগুলো এলোমেলোভাবে একে অন্যের ভেতর দিয়ে ছোটাছুটি করতে থাকে। তাদের একটা গতি থাকে, কাজেই এটা গতিশক্তি। যত উত্তপ্ত করা হয়, অণুগুলো তত জোরে ছোটাছুটি করে। যদি আরও উত্তপ্ত করা হয়, তখন অণুগুলো আণবিক বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারে। আমরা তখন সেটাকে বলি গ্যাস। একটা গ্যাসকে যত উত্তপ্ত করা হবে, অণুগুলো তত জোরে ছোটাছুটি করবে। গতি যত বেশি হবে, গতিশক্তি তত বেশি হবে। যেহেতু খালির চোখে আমরা অণুগুলোকে দেখি না, তাদের ছোটাছুটি দেখি না, তাই আমরা পরোক্ষভাবে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা সেটাকে তাপশক্তি নাম দেই এবং তাপমাত্রা বলে পদার্থের অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করি। কাজেই আমরা বলতে পারি, পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। যেহেতু এটা শক্তি, তাই স্বাভাবিকভাবে অন্য শক্তির মতোই তার একক হচ্ছে জুল। তাপের আরও একটি একক আছে, তার নাম ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা কমাতে যে পরিমাণ তাপের দরকার হয়, সেটি হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল এর সমান। তোমরা হয়তো খাবারের জন্য ক্যালোরি শব্দটি ব্যবহার করতে শুনেছ। ফুড ক্যালোরি বলতে আসলে বোঝানো হয় মানুষ নির্দিষ্ট খাবার থেকে কী পরিমাণ শক্তি পায়, এবং এটার জন্য একক ব্যবহার করা হয় কিলো ক্যালোরি বা 1000 ক্যালোরি। আমরা যদি তাপকে একটা শক্তি হিসাবে মেনে নেই, তাহলে সাথে সাথে এর পরের যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিভাবে তাপশক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। সাধারণভাবে আমাদের ধারণা, শক্তির প্রবাহ হয় সব সময় বেশি শক্তি থেকে কম শক্তিতে। ছোট একটা গরম আলপিনে যে পরিমাণ তাপশক্তি রয়েছে, তার থেকে অনেক বেশি তাপশক্তি রয়েছে 1 গ্লাস পানিতে। কিন্তু গরম আলপিনটা আমরা যদি পানিতে ডুবিয়ে দেই, তাহলে কিন্তু আলপিনের অল্প তাপশক্তি থেকেই খানিকটা চলে যাবে গ্লাসের পানিতে। তার কারণ, তাপশক্তির প্রবাহটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। দুটো ভিন্ন তাপমাত্রার জিনিস যদি একে অন্যের সংস্পর্শে আসে, তাহলে সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার জিনিসে তাপ যেতে থাকবে, যতক্ষণ না দুটোর তাপমাত্রা সমান হচ্ছে। আমরা এখনও কিন্তু তাপমাত্রা নামের রাশিটিকে সংজ্ঞায়িত করিনি, কিন্তু দৈনন্দিন জীবনে এটি এত ব্যবহার করা হয় যে বিষয়টি কি বুঝতে কারোরই কোনো সমস্যা হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি, এটা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা যেটি ঠিক করে একটা বস্তু অন্য বস্তুর সংস্পর্শে এলে
সেটি কি তাপ দেবে নাকি তাপ নেবে? বিষয়টা বোঝানোর জন্য আমরা পানির পৃষ্ঠদেশের উচ্চতার সাথে তুলনা করতে পারি। ছবিটি তোমাদের বইয়ের ১৬৩ পৃষ্ঠাতে দেয়া আছে। যদি পানির দুটি পাত্রে পানির পৃষ্ঠদেশের উচ্চতা ভিন্ন হয়, তাহলে পাশ দুটিকে একটি নল দিয়ে একত্র করার পর কোন পাত্রে পানি বেশি কোন পাত্রে পানি কম সেটি দ্বারা পানির প্রবাহ নির্ধারিত হয় না। কোন পাত্র থেকে কোন পাত্রে পানি যাবে সেটি নির্ভর করে পানির পৃষ্ঠদেশের উচ্চতা কত তার উপর। সবসময় বেশি উচ্চতা থেকে পানি কম উচ্চতায় প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না দুটি উচ্চতা সমান হয়ে যাচ্ছে। এখানে পানির পরিমাণটাকে তাপ শক্তির সাথে তুলনা করতে পারি। পানির পৃষ্ঠদেশের উচ্চতাকে তুলনা করতে পারি তাপমাত্রার সাথে। তাপমাত্রার বেলাতেও এটা সত্যি যে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে ততক্ষণ তাপ প্রবাহিত হতে থাকবে। এবার আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায় সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তোমরা জ্বর মাপার পারদের থার্মোমিটার দেখে থাকবে, সেটি শরীরের তাপমাত্রা মাপে। এখানে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং পারদের আয়তন প্রসারণ হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। পারদ ছাড়াও অ্যালকোহলের থার্মোমিটার আছে, সেখানে অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং তরলের প্রসারণ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। গ্যাস থার্মোমিটারে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রার সাথে ধাতুর রোধ বা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, তাই রোধকেও তাপমাত্রিক ধর্ম হিসাবে ব্যবহার করা যায়। এক একটি তাপমাত্রিক পদার্থ এক এক তাপমাত্রার জন্য কার্যকর, তাই খুব বেশি বা কম তাপমাত্রা মাপার জন্য বিশেষ তাপমাত্রিক পদার্থের বিশেষ তাপমাত্রিক ধর্ম ব্যবহার করতে হয়। তামা এবং কনস্ট্যান্টেন ধাতুকে তাপমাত্রিক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। দুটি ভিন্ন ভিন্ন ধাতুর সংযোগ স্থলে তাপমাত্রার পরিবর্তন হলে এটি একটি ইএমএফ তৈরি করে। ইএমএফ অর্থ ইলেকট্রোমোটিভ ফোর্স। সেটি মেপে তাপমাত্রা বের করা যায়। এই থার্মোকাপলে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে বলে ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমরা যদি তাপমাত্রার ধারণাটুকু ঠিক করে পেয়ে যাই, তাহলে এর পরেই আমাদের জানতে হবে এর একক কী, কিংবা তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কেমন করে তাপমাত্রা মাপব। তাপমাত্রা মাপার প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস। সাধারণভাবে বলা যায় এই স্কেলে 1 অ্যাটমসফিয়ার বাতাসের চাপের যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে। তবে মজার ব্যাপার হলো, বিজ্ঞানী সেলসিয়াস যখন তাপমাত্রার স্কেল তৈরি করেছিলেন তখন 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছিলেন ফুটন্ত পানির তাপমাত্রা এবং 100 ডিগ্রি সেলসিয়াস ধরেছিলেন বরফ গলনের তাপমাত্রা। বর্তমান স্কেলে ঠিক উল্টো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিক এককটির নাম হচ্ছে কেলভিন। সেলসিয়াস স্কেলের সাথে 273.15 ডিগ্রি যোগ করলেই কেলভিন স্কেল পাওয়া যায়। যদি শুধু তাপমাত্রার পার্থক্য নিয়ে মাথা ঘামাই, তাহলে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে কোনো পার্থক্য নেই। অর্থাৎ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলা যে কথা, তাপমাত্রা 10 কেলভিন বেড়েছে বলা একই কথা। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এই ঘরের তাপমাত্রা কত এবং সেটা যদি হয় 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে সেটা হবে 30 + 273.15 অর্থাৎ 303.15 ডিগ্রি কেলভিন।
তোমাদের মনে হতে পারে দুটো স্কেল হুবহু একই রকম, শুধু 273.15 ডিগ্রি সেলসিয়াস এর পার্থক্য। এর পেছনের কারণটি কি? এটি করার পেছনের কারণটি খুবই চমকপ্রদ। সাধারণভাবে আমাদের মনে হতে পারে আমরা বুঝি যত বেশি বা যত কম তাপমাত্রা কল্পনা করতে পারবো, কিন্তু আসলে সেটি সত্যি নয়। তাপমাত্রা যত ইচ্ছে বেশি কল্পনা করতে সমস্যা নেই, কিন্তু যত ইচ্ছে কম কল্পনা করা সম্ভব নয়। সবচেয়ে কম একটা তাপমাত্রা আছে এবং তাপমাত্রা এর থেকে কম হওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আমরা এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারি, কিন্তু কখনোই এই তাপমাত্রায় পৌঁছাতে পারবো না। এই তাপমাত্রাকে পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরো বলা হয়। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। কাজেই কেলভিন স্কেলে এর মান হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। অন্যভাবে বলা যায়, কেলভিন স্কেলটি তৈরি হয়েছে চরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে। তাপমাত্রার যে কোনো স্কেল তৈরি করতে হলে দুটো নির্দিষ্ট তাপমাত্রা বা স্থিরাঙ্ক দরকার হয়। কেলভিন স্কেলে একটি হচ্ছে পরম শূন্য, যেটাকে 0 ডিগ্রি ধরা হয়েছে। অন্যটি হচ্ছে পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। কথা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।